আচ্ছা, তো আমরা আজকে একই সাথে আরেকটা লেকচার পড়বো, সেটা হচ্ছে আমাদের B13। এটা হচ্ছে কি অণুজীব। ঠিক আছে। তো অণুজীবটা আর সাথে আরেকটা লেকচার আছে, সেটা হচ্ছে বায়োটেকনোলজি। তো এই দুইটা চ্যাপ্টারই আমরা আজকে পড়বো আর কি। হ্যাঁ। তো ইউজুয়ালি আমি অণুজীবের মধ্যে শুধু ভাইরাস পার্টটা আজকে পড়াবো, আর ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া এন্ড সাথে বায়োটেকনোলজি, এই তিনটা পার্ট আমরা নেক্সট দিন পড়বো। ঠিক আছে। তো দেখো যে ভাইরাস কাকে বলে। ভাইরাস হচ্ছে একটা অকোষীয় পদার্থ, অতি আণুবীক্ষণিক। আমরা ভাইরাসের সংজ্ঞাটা একটু দেখব। বিজ্ঞানের যে শাখায় এই অণুজীব বলতে ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিস, এগুলা নিয়ে আলোচনা করা হয়, বা সোজা কথা অণুজীব মানে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যেগুলাকে আলোচনা করা হয় সেটাকে বলা হয় অণুজীব তত্ত্ব, বা বলা হয় কি মাইক্রোবায়োলজি। ঠিক আছে, অণুজীব তত্ত্ব বা বলা হয় কি মাইক্রোবায়োলজি। ভাইরাস কাকে বলে? ভাইরাস হচ্ছে, আমার হলো এই নিচের সংজ্ঞাটা আমরা মনে রাখবো। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন আবরণ, নিউক্লিক অ্যাসিড কেন্দ্রীয় অংশ, এটা দিয়ে তৈরি অকোষীয়, অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় বা জড় পদার্থের মতো বিরাজ করে। এটাকে বলা হচ্ছে কি ভাইরাস। ঠিক আছে। এরপর ভাইরাসের একটা ইতিহাস আছে, ইতিহাসটা খুবই ইম্পর্টেন্ট। ভাইরাসের যে আবিষ্কারের পার্টটা, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা একটু আগেই দেখে আসলাম এডওয়ার্ড জেনার সর্বপ্রথম ভাইরাস গঠিত বসন্তের কথা আবিষ্কার করছে, এবং সে বসন্তের রোগের কথা উল্লেখ করার পাশাপাশি একই সাথে সে কি বসন্তের টিকাও আবিষ্কার করছে। সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাসের নাম হচ্ছে টিএমভি, অর্থাৎ এই ভাইরাসটাই সর্বপ্রথম কি দেখা গেছে। ঠিক আছে। এবং টিএমভির যে টোবাকো মোজাইক রোগ, এই কথাটা উল্লেখ করছে অ্যাডলফ মেয়ার। এরপরে ডিমিট্রি আইভানোভস্কি প্রমাণ করছে যে ও একটা ফিল্টার আবিষ্কার করছে, যে ফিল্টার কি দিলে ব্যাকটেরিয়া আটকা পড়ে যায়, ব্যাকটেরিয়া নিচে যায় না। তো সে একই জিনিস দিয়ে টোবাকো মোজাইক গাছের পাতাকে সে হচ্ছে রস বের করছে, বাট দেখছে যে সেখানে কোনো ব্যাকটেরিয়া নাই। তার মানে সে এটা প্রমাণ করছে যে আসলে এমন ক্ষুদ্র একটা অণুজীব দিয়ে এই ভাইরাসটা এমন ক্ষুদ্র একটা অণুজীব যেটা ব্যাকটেরিয়ার চেয়েও ক্ষুদ্র। ঠিক আছে, তাহলে তামাক পাতার রসকে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দেওয়ার পরেও সূক্ষ্ম সুস্থ তামাক গাছে রোগ সৃষ্টি করতে সক্ষম। তাহলে ও বলছে কি যে এই রোগ জীবাণু ব্যাকটেরিয়া থেকেও ছোট। তাহলে সে আসলে কোনো ভাইরাস শনাক্ত করতে পারে নাই, কিন্তু তারপরেও কি ইনডিরেক্টলি প্রমাণ করছে যে এটা ব্যাকটেরিয়ার চেয়েও ছোট। তাকেই ভাইরাসের আবিষ্কারক বলা হয়। তাহলে ভাইরাসের আবিষ্কারক কে? ডিমিট্রি আইভানোভস্কি। খুবই ইম্পর্টেন্ট কথা। ডিমিট্রি আইভানোভস্কিকে বলা হয় কি ভাইরাসের আবিষ্কারক। পরবর্তীতে মার্টিনস বেইজিরাঙ্ক, মার্টিনস বিজারিং, সেই কি বলছে? সে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসকে টিএমভি নামে উল্লেখ করছে, মানে টোবাকো মোজাইক রোগের ভাইরাসের নাম দিছে টোবাকো মোজাইক ভাইরাস। এরপরে আরো অনেকেই আবিষ্কার করছে। ওয়াল্টার রিড, সে আবিষ্কার করছে ইয়েলো ফিভার ভাইরাস, পিথ জ্বর ভাইরাস আবিষ্কার করছে। তারপর আবিষ্কার করছে স্ট্যানলি। স্ট্যানলি খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছে, টিএমভি কে কেলাসিত করছে। কেলাসিত করছে বলতে সে 1 টন তামাক গাছের পাতা চিপে চিপে রস বের করছে। সেই রসকে সে হিট দিয়ে কি করছে? রস সরাই ফেলছে। শুধুমাত্র ভাইরাসটাকে সে কেলাস হিসেবে রেখে দিছে। বুঝা গেছে? তাহলে 1 টন তামাক থেকে 1 চামচ পরিমাণ ভাইরাস ক্রিস্টাল সংগ্রহ করছে। এই কেলাসিত করার জন্য ভাইরাসকে চিনা গেছে, বা ভাইরাসকে প্রথম একটু ভিজিবল ওয়েতে দেখা গেছে। এটা কে আবিষ্কার করছে? স্ট্যানলি। এজন্য স্ট্যানলিকে কি বলা হয়েছে? নোবেল দেওয়া হয়েছে। পরবর্তীতে বাউডেন অ্যান্ড পিরি, তারাই বলছে যে একটা ভাইরাস দুইটা জিনিস দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তাহলে হচ্ছে ভাইরাসের গঠন কে প্রকাশ করছে? করছে হচ্ছে বাউডেন অ্যান্ড পিরি। এই যে এখানে আবার বলছে বাউডেন অ্যান্ড পিরি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা দেন। ঠিক আছে। আরেকজন সায়েন্টিস্ট নোবেল বিজয়ী, তার নাম হচ্ছে লোফ। সে কি বলছে? ভাইরাস প্রকৃতি দেখে বলছে ভাইরাস ভাইরাসই, ভাইরাস ইজ এ ভাইরাস। ঠিক আছে। সে বলছে এটা কোনো জীবও না, জড়ও না, এটা মাঝামাঝি কোনো একটা পর্যায়, জীবীয় ও জড় বস্তুর মধ্যবর্তী পর্যায়, এন্ড ভাইরাস ইজ এ ভাইরাস। ঠিক আছে। এন্ড গেল গেল আবিষ্কার করছে মানুষের মরণ ব্যাধি এইচআইভি ভাইরাস। খুবই ইম্পর্টেন্ট, এইচআইভি ভাইরাস আবিষ্কার করছে কি? গেল। এইচআইভি হইলা তো তুমি গেলা। ঠিক আছে, তাহলে গেল কে আবিষ্কার করছে? এইচআইভি ভাইরাস। হার্ভি জে অল্টার কি আবিষ্কার করছে? নীরব ঘাতক হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করছে। তাহলে এই ইতিহাসগুলা থেকে অনেক কোশ্চেন হয়েছে। ঠিক আছে। এই জন্য ইতিহাসগুলো একটু ইম্পর্টেন্ট। কে টিএমভি ক্লাসিত করছে, ভাইরাসের আবিষ্কারক কে, আর হচ্ছে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি কে বর্ণনা করছে।
ভাইরাসের আবাসস্থল, ঠিক আছে, আবাসস্থল টিস্থল নিয়ে পড়ার দরকার নাই। বিজ্ঞানের যে শাখায় ভাইরাস নিয়ে আলোচনা করে তাকে বলে ভাইরোলজি। স্ট্যানলি যে কেলাসিত করছে তাকে বলা হয় ভাইরোলজির জনক। ঠিক আছে। ভাইরাসের সাইজ কেমন? ভাইরাস অতি আণুবীক্ষণিক, 8 থেকে 300 ন্যানোমিটার হতে পারে। কিছু ছোট ভাইরাস আছে যেমন পোলিও ভাইরাস, মাত্র হচ্ছে 12 ন্যানোমিটার। আর কিছু আছে বড় ভাইরাস 300 ন্যানোমিটার। এটা হচ্ছে তামাকের মোজাইক ভাইরাস। পৃথিবীর সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, এই ভাইরাসটা হচ্ছে সবচেয়ে ছোট। সাইজ কত? 8 থেকে 12 ন্যানোমিটার। আর ভ্যাকসিনিয়া ভ্যারোলিয়া একটু বড়, এটা হচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার। ঠিক আছে। তাহলে এই আকারগুলো আমরা মনে রাখবো আর কি, হ্যাঁ। সরি। ভাইরাসের আকারগুলো আছে, এই আকারগুলো খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি আকারগুলো দেখে তোমরা একটু চিনে নিবা। নিচে আমরা পড়বো, পড়ার সাথে সাথে ছবিগুলো দেখে নিলে একটু ইজি হয়। পোলিও দেখো গোলাকার, ভ্যাকসিনিয়া হচ্ছে পাউরুটি আকার। এটা একবার কোশ্চেন হয়েছে, নিচের কোনটি পাউরুটি আকারের ভাইরাস? ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো আমরা দেখবো একটু পরে, হ্যাঁ। তাহলে দেখো, প্রথমে আসি ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাসের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে। এক নাম্বার আছে জড় বৈশিষ্ট্য, আর একটা কি জীবীয় বৈশিষ্ট্য। এই জন্য কি ভাইরাস জড় জীবের মধ্যবর্তী একটা পর্যায়, অর্থাৎ এর মধ্যে কি আছে, বস্তুর মতো আচরণ করে, একটা ইটের মতো আচরণ করে, আবার একই সাথে একটা জীবের মতো আচরণ করে। কি কি কারণে ওর মধ্যে জড় বস্তু? কারণ প্রথম কথা অকোষীয়, মানে কোনো কোষ নাই, ঝিল্লি নাই, সাইটোপ্লাজম নাই, কোষ প্রাচীর নাই, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, কোনো অঙ্গাণু নাই। অতি আণুবীক্ষণিক, ব্যাকটেরিয়ার চেয়েও ছোট। ঠিক আছে। নিজস্ব কোনো এনজাইম নাই, খুবই ইম্পর্টেন্ট কথা। এরা কি হচ্ছে, জীবকোষ সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। অর্থাৎ নিজে নিজে রিপ্রোডাকশন করতে পারে না। একটা ভাইরাসকে তুমি রেখে দাও তোমার সামনে, সারা জীবনেও রিপ্রোডিউস করতে পারবে না। ঠিক আছে। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারেও ভাইরাস ফিল্টার যোগ্য করা যায় না। কেলাসিত করা যায়, আমরা জানি চিনি লবণকে কেলাসিত করা যায়, ভাইরাসকেও কেলাসিত করা যায়। ব্যাকটেরিয়াকে তো করা যায় না, ব্যাকটেরিয়া তো উড়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে। কিন্তু ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, সাসপেনশন তৈরি করা যায়, এগুলা তৈরি করা যায়। ঠিক আছে। এরা কি কণার মতো নিষ্ক্রিয়, কখন? জীবকোষের বাইরে। এছাড়াও কি বলছে, দৈহিক বৃদ্ধি নাই। ভাইরাস জন্মের সময় যে সাইজ, সারা জীবনই সেম সেম সাইজ। ঠিক আছে। শুধুমাত্র রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র, এবং অ্যান্টিবডি কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। অ্যান্টিবডি কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। তাহলে এগুলা কি জড় বৈশিষ্ট্য? এগুলা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা জ্বরের কথা বলতেছে। জীবীয় বৈশিষ্ট্য কি কি আছে? নাম্বার ওয়ান, কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে দেখো, এখানকার 3 আর এখানকার 1, এই দুইটা পয়েন্ট কি একদম সেম, তাই না? একই জিনিস, ওর জড় বৈশিষ্ট্য যে কোষের বাইরে প্রজনন করতে পারে না, জড় বৈশিষ্ট্য। আর কোষের ভিতরে সংখ্যা বাড়াইতে পারে, জীবীয় বৈশিষ্ট্য। ঠিক আছে। ওরা কি করে, নতুন কোষ, নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ সেম টু সেম ভাইরাস তৈরি করতে পারে। ভাইরাসের বডিতে কি আছে, ডিএনএ অথবা আরএনএ থাকা যায়। তাহলে ডিএনএ আরএনএ অবশ্যই একটা জীবের বৈশিষ্ট্য। পাশাপাশি কি আছে, এদেরকে বলে বাধ্যতামূলক, সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। এই কথাটা ডিটেলসে আমরা যাব। হ্যাঁ। ভাইরাস কি করে, পরিব্যক্তি মিউটেশন হয়, প্রকরণ তৈরি হয়, যেমন করোনার অনেক প্রকরণ আছে। অভিযোজন ক্ষমতা আছে, রিকম্বিনেশন হয়, জিনগত পুনর্বিন্যাস বা জিন রিকম্বিনেশন হয়। ঠিক আছে। তাহলে এই ভাইরাসের মধ্যে জীবীয় বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য সবই আছে। এই জন্য ভাইরাসকে বলা হয় জীব ও জড়ের সেতু বন্ধন। ভাইরাসকে বলা হয় কি, জীব ও জড়ের সেতু বন্ধন। ঠিক আছে। ভাইরাসের গঠন কেমন দেখো, একটা ভাইরাসের মধ্যে গঠন কি কি আছে। ভাইরাসের ভৌত গঠন, মাঝখানে একটা কেন্দ্রীয় বস্তু থাকে। কেন্দ্রীয় বস্তু হিসেবে কি কি থাকে? নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ থাকে। বাইরে কি থাকবে? ক্যাপসিড থাকে। এর বাইরে একটা আবরণ থাকে, মানে বাইরে থেকে দেখে তুমি কি কি দেখতেছো ভাইরাসের মধ্যে। ঠিক আছে। ভাইরাসের ভিতরে থাকবে একটা কেন্দ্রীয় বস্তু নিউক্লিক অ্যাসিড, আর বাইরে কি থাকবে? ক্যাপসিড থাকবে। এই ক্যাপসিড গুলার সাব ইউনিট আছে, সাব ইউনিটকে বলে ক্যাপসোমিয়ার। মানে জিনিসটা হলো, এই যে ভাইরাস, মাঝখানে আছে হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড, এন্ড এই যে বাইরের যে আবরণ, এটা কি ক্যাপসিড। এই ক্যাপসিডটা কেমন দেখতে? ক্যাপসিডটা এরকম ইউনিট ইউনিট করে দেখতে, এরকম ইউনিট ইউনিট করে দেখতে। তো এই প্রত্যেকটা ইউনিটকে একসাথে বলা হচ্ছে কি ক্যাপসম, এক একটা ইউনিটকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। আর পাশে কি আছে? স্পাইক আছে, এরকম কাটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে। তাহলে এগুলা হচ্ছে ক্যাপসোমিয়ার মিলে তৈরি হয়েছে কি ক্যাপসিড। আর এই কাঁটাগুলা কি স্পাইক। আর কেন্দ্রে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে ভৌত গঠন। আর কি থাকে? এনভেলপ থাকে। এনভেলপ কি থাকবে?
এনভেলপ থাকবে। ঠিক আছে, কাকে? এই ক্যাপসিডের বাইরে আবার আরেকটা আবরণ থাকে, সেটাকে বলা হচ্ছে কি আমার এনভেলপ। অথবা এই যে দেখো, এইটা তো, এটা হচ্ছে এনভেলপ, তাহলে এর বাইরে দিয়ে আবার আরেকটা আবরণ থাকতে পারে। ঠিক আছে, এর বাইরে দিয়ে আবার আবরণ, তাহলে এইটা হচ্ছে এনভেলপ। ঠিক আছে, এই যে এখানে ছবি দিছে, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডকে সেন্টার করে ক্যাপসিড, ক্যাপসিডকে সেন্টার করে এনভেলপ, এনভেলপের গায়ে গায়ে স্পাইক লাগানো। হ্যাঁ, কারো কারো সবার তো এনভেলপ থাকে না। হ্যাঁ, আমি যেটা আঁকাইছিলাম সেটা হচ্ছে মোস্ট অফ দা ভাইরাস যাদের বডিতে এনভেলপ থাকে না। ঠিক আছে, তো এনভেলপ ছাড়াও আছে, কেউ কেউ আছে এনভেলপ সহ আছে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, তাহলে কি কি আছে ভাইরাসের রাসায়নিক গঠন? রাসায়নিক গঠনের মধ্যে নাম্বার ওয়ান, একবার নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি ডিএনএ অথবা আরএনএ দিয়ে তৈরি। তারপর কি আছে ক্যাপসিড। ক্যাপসিডের মধ্যে কি থাকবে? ক্যাপসোমিয়ার থাকবে। এই ক্যাপসিডের কাজ হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে হচ্ছে ক্যাপসিড। খুবই ইম্পর্টেন্ট কথা, ক্যাপসিড কি কাজ করে? অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এরপর কি আছে? বহিস্থ আবরণ আছে, একটা এনভেলপ আছে। এনভেলপ সাধারণত অনেকগুলা জিনিস দিয়ে তৈরি হয়। যেমন কি কি আছে? লিপিড বা লিপোপ্রোটিন দিয়ে যদি এনভেলপ তৈরি হয় সেটাকে বলা হয় পেপ্লোমিয়ার, একককে বলা হয় পেপ্লোমিয়ার। আর লিপোপ্রোটিনের এনভেলপ বিশিষ্ট যে ভাইরাস তাকে বলে লিপোভাইরাস, যেমন আমার করোনা। ঠিক আছে, করোনা ভাইরাস কি লিপোভাইরাস, এই জন্য লিপিড দিয়ে তৈরি। হাত ধুইলে লিপিড নষ্ট হয়ে যায়, সাবান কি তেল নষ্ট করে ফেলে। ঠিক আছে, এনভেলপ বিহীন ভাইরাসকে বলে নগ্ন ভাইরাস। ঠিক আছে, নামগুলো একটু ইম্পর্টেন্ট আর কি, মোটামুটি জেনে রাখবা। এনজাইম, ভাইরাসের মধ্যে ইউজুয়ালি এনজাইম থাকে না, কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যাদের মধ্যে এনজাইম থাকে। যেমন ব্যাকটেরিওফাজে আছে লাইসোজাইম এনজাইম, ইনফ্লুয়েঞ্জাতে আছে নিউরামিনিডেজ এনজাইম, এবং এইচআইভি তে আমরা পড়ে আসছি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। ঠিক আছে, এইচআইভি ভাইরাসে আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, খুবই ইম্পর্টেন্ট। ভাইরাসের প্রকারভেদ, ওই যে আমরা একটু আগে দেখলাম প্রকারভেদ, এক নাম্বার আকৃতি অনুযায়ী দণ্ডাকার। কারা কারা আছে? দণ্ডাকার আছে টিএমভি, আলফা মোজাইক ভাইরাস, মানে মোজাইক ভাইরাসটা দণ্ডাকার, এবং মামস ভাইরাস গোলাকার। দেখতে কারা? পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু। দেখো আমরা একটু আগে দেখলাম আর কি, তাই না? এই যে পোলিও, তারপর হচ্ছে এই যে এইচআইভি, ঠিক আছে, তারপর এই যে করোনা, এরা কি সবাই হচ্ছে গোলাকার ভাইরাস। এরপর কি আছে? ঘন ক্ষেত্রাকার বা বহুজীব আকার, এগুলা দেখতে পাউরুটির মতন, ওই যে ভার্পিস ভ্যাকসিনিয়া। ব্যাঙাচি আকারের ব্যাকটেরিয়া ভাইরাস T2, T4, T6। ঠিক আছে, এই যে ব্যাঙাচির মতো, এই যে দেখো ব্যাঙাচির মতো দেখতে। ঠিক আছে, নেক্সট কি বলছে? সিলিন্ড্রিকাল বা সূত্রাকার। সূত্রাকার হচ্ছে ইবোলা ভাইরাস এবং মটরের স্টিক ভাইরাস। আর ডিম্বাকার বা ওভাল শেপ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। খুবই 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 ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, নিচের কোন ভাইরাসটা দেখতে কেমন? পাউরুটি আকারের ভাইরাসের মনে হয় কোশ্চেন আসছিল একবার। হ্যাঁ, আরো একটা ইম্পর্টেন্ট বেশি, নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস চাইলে এভাবে মনে রাখতে পারো, আমি যেভাবে মনে রাখতাম আর কি। টিটুর ভাই টিপু, টিটুর ভাই টিপু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। বা শুধু লিখো ভ্যানিলা, টিটুর ভাই টিপু ভ্যানিলা এলো। ঠিক আছে, টিটুতে টিটু, ভাইতে ভ্যাকসিনিয়া, টিপুতে টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস, সংক্ষেপে টিআইভি বলে। ভ্যালিনাতে ভ্যারিওলা, ভ্যারিওলা। আর এলোতে হচ্ছে অ্যাডেনো হার্পিস, অ্যাডেনো হার্পিস ভাইরাস, একসাথে। ঠিক আছে, তাহলে এটাই এখানে বলছে যে টিটু ভাই টিপু, টিপুলাইডিডিসেন ভাইরাস, ভ্যানিলা হতে ভ্যানিলা এলো, তাই না, অ্যাডেনো হার্পিস ভাইরাস। তাহলে এখানে বলছে যে ডিএনএ ভাইরাস গুলো কেমন হয়। আমরা জানি ডিএনএ দ্বিসূত্রক। কিছু ভাইরাস আছে যাদের মধ্যে কি ডিএনএ দেখা যায়? একসূত্রক ডিএনএ দেখা যায়। এই একসূত্রক ডিএনএ হচ্ছে পার্ভোভিরিডি গোত্রের ভাইরাসের ডিএনএ হচ্ছে কি একসূত্রক ডিএনএ। তাহলে পার্ভোভিরিডি এদের মধ্যে কি দেখা যায়? একসূত্রক ডিএনএ দেখা যায়। কারা সেটা? এই যে দুইটা নাম আছে, শুধু কোলিফাজটা মনে রাখো তাইলেই হবে। কোলিফাজ, ঠিক আছে, X117 আর M13, এটা মনে না রাখলেও কোলিফাজ নামটা মনে রাখবা। ঠিক আছে, আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস কি? আরএনএ ভাইরাস মনে রাখবা মারে পেটে এইচডি স্টাইলে, মারে পেটে এইচডি স্টাইলে। ঠিক আছে, স্টাইলটা এমনি অ্যাড করা মিলানোর জন্য। মাতে হচ্ছে মামস, তারপর রেতে র্যাবিস, পেতে কি পোলিও, টেতে কি টিএমভি, এইচ তে এইচআইভি, ডি তে ডেঙ্গু। আর করোনা ভাইরাস তো পরে অ্যাড হয়েছে, এই জন্য আমার সময় এটা ছিল না আর কি। হ্যাঁ, আমি এই সূত্রটা এই জন্য এখনো কমপ্লিট করতে পারি নাই, ভাবতে হবে আর কি বানানোর জন্য। তোমরা যদি বানাও তাহলে আমারে বইলো। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখো যে তাহলে ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস কেমন হবে? ইউজুয়ালি একসূত্রক হবে।
রিওভিরিডি নামের আছে, রিওভিরিডি গোত্রের ভাইরাস, যেমন রিও ভাইরাস, ধানের বামন ভাইরাস, এরা হচ্ছে, এদের আরএনএ হচ্ছে দ্বিসূত্রক। তাহলে দ্বিসূত্রক আরএনএ হচ্ছে রিওভিরিডি, একসূত্রক ডিএনএ হচ্ছে পার্ভোভিরিডি কোলিফাস। ঠিক আছে, এই নাম দুইটা খুবই ইম্পর্টেন্ট আর কি। বহিস্থ আবরণ অনুযায়ী দরকার নাই, আচ্ছা এটাও ইম্পর্টেন্ট, বহিস্থ আবরণ বিহীন ভাইরাস টিএমভি টি টু, এদের কোনো বহিস্থ আবরণ নাই। আর আবরণ আছে সবারই, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি সবারই আছে। নাই কাদের, দুইটা মনে রাখবো শুধু, হ্যাঁ, টিএমভি আর টি টু। পোষক দেহ অনুসারে উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস দরকার নাই এখান থেকে পড়ার, আমরা পরে সব পড়বো। ব্যাকটেরিয়া ফাজ মনে রাখবা, টি2, টি4, টি6 ভাইরাস। আর হচ্ছে সায়ানোফাজের নাম মনে রাখবা, এলপিপি1, এলপিপি2। ঠিক আছে, এই পরের নামগুলো দরকার নাই, শুধু এলপিপি1 এন্ড এলপিপি2 এটা পড়লেই হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, ভাইরাস কি করে? ভাইরাস সাধারণত আমার হচ্ছে যখন কোনো ভাইরাস ছত্রাককে আক্রমণ করে তখন তাকে বলে মাইকোফাজ। যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে তাকে বলে ফেজাইন। ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদকে আক্রমণ করলে ফাইটোফেজাইন, আর প্রাণীকে আক্রমণ করলে এটাকে বলে জুওফেজাইন। হ্যাঁ, এই নামগুলো একটু মনে রাখো আর কি, মাইকোফাজ, ফেজাইন বা ব্যাকটেরিওফাজ, ফাইটোফেজাইন এন্ড জুওফেজাইন। ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসের পার্থক্য খুব একটা বেশি দরকার নাই, তাও এই যে এটা মনে রাখো, সূত্রকটা আর হচ্ছে আমার এই যে এনভেলপের ব্যাপারটা, এই দুইটা জিনিস মনে রাখলেই হবে, আর দরকার নাই। ঠিক আছে, এই আকার আকৃতি ভ্যারি করে, সবার সেম না। ভাইরাসের পরজীবিতা, ভাইরাস এই যে কি বললাম, বাধ্যতামূলক পরজীবী, কথাটার মানে হচ্ছে একটা ভাইরাস শুধুমাত্র একটা স্পেসিফিক জায়গায় অ্যাটাক করে, সবাইকে অ্যাটাক করে না। যেমন ধরো যে করোনা ভাইরাস শুধু লাংসে অ্যাটাক করে, আর কোথাও অ্যাটাক করে না, আমার কিডনিতে অ্যাটাক করে না, আমার ব্রেইনে অ্যাটাক করে না। তাহলে এই যে ভাইরাস, সে একটা পরজীবী, আমার বডিতে থাকবে, রিপ্রোডাকশন করবে, খাবার খাবে। কোন জায়গার খাবার খাবে? শুধুমাত্র লাংসের খাবার খাবে, আর কোনো জায়গায় অ্যাটাক করবে না। এই যে ওর যে বাধ্যতা, ওর যে হচ্ছে সুনির্দিষ্টতা, এই জন্য একে বলা হয় বাধ্যতামূলক সুনির্দিষ্ট পরজীবী। ঠিক আছে, তাহলে ভাইরাসের পরজীবিতা কেন সুনির্দিষ্ট? কারণ হচ্ছে ভাইরাসের প্রোটিন আবরণ নির্ধারণ করে ওর স্পেসিফিসিটি, এবং পোষক কোষে কোনো রিসেপ্টর, কোনো ভাইরাস প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট থাকে, যেমন আমার লাংসের কোষে ওই করোনা ভাইরাস যার সাথে অ্যাটাচড হবে সেই রিসেপ্টর থাকে হচ্ছে আমার লাংসের কোষে, আর কোথাও এটা থাকে না। এই জন্য কি হয়, আমার হচ্ছে শুধু ওই ভাইরাসকে, শুধু বাধ্য যে শুধু লাংসে অ্যাটাক করতে সে লাগে আর কি, হ্যাঁ। যেমন বলছে ঠান্ডা লাগার ভাইরাস, কোল্ড ভাইরাস মিউকাস মেমব্রেনকে অ্যাটাক করে, দরকার নাই আর কি, হ্যাঁ। মনে রাখবো এই যে চিকেন পক্স, চিকেন পক্স কাকে অ্যাটাক করে? ত্বক কোষকে। পোলিও ভাইরাস ঊর্ধ্বতন শ্বাসনালী এবং অন্ত্রের আবরণ কোষ, কখনো কখনো স্নায়ু কোষকে আক্রমণ করে। ঠিক আছে, চিকেন পক্স কখনোই শ্বাসনালীকে আক্রমণ করতে পারবে না, এটা তো আমরা জানলাম। ঠিক আছে, ফাজ ভাইরাস কারে অ্যাটাক করে? কেবলমাত্র ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে। টিএমভি কেবল তামাক গাছকে, এ অন্য কোথাও যাবে না। তাহলে এই যে সুনির্দিষ্টতা, এই জন্য ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। ঠিক আছে, ভাইরাসকে কি বলে? বাধ্যতামূলক পরজীবী। ইমার্জিং ভাইরাস খুবই ইম্পর্টেন্ট, যে যে ভাইরাস আগে ছিল বানরের মধ্যে, পরে সেই ভাইরাস মানুষের মধ্যে চলে আসছে, এক প্রাণী থেকে আরেক প্রাণীতে স্থানান্তরিত হওয়া ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস। ঠিক আছে, অর্থাৎ আদি পোষক থেকে পরে নতুন পোষকে আসছে, এটাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। যেমন এইচআইভি বানর থেকে মানুষে ছড়াই পড়ছে, ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে পাখি থেকে মানুষে ছড়াই পড়ছে। ঠিক আছে, এরকম সবগুলা এইচআইভি, সার্স, নাইল, ইবোলা, করোনা ভাইরাস সবাই হচ্ছে কি আমার ইমার্জিং ভাইরাস। ঠিক আছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন হচ্ছে একটা সম্পূর্ণ ভাইরাস। সম্পূর্ণ ভাইরাস কেন? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাস। ঠিক আছে, ধরো এটা একটা ভাইরাস, এর মধ্যে ক্যাপসিড আছে, এর মধ্যে আমার কি আছে, নিউক্লিক অ্যাসিড আছে, তাহলে এইটা হচ্ছে কি একটা কমপ্লিট ভাইরাস। যদি এই ভাইরাস রোগ করতে পারে, রোগ করে, তাহলে সে হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন। আর যদি রোগ করতে না পারে, রোগ সংক্রমণ ক্ষম নয়, কথাটা হচ্ছে কি সংক্রমণ ক্ষম নয়, সংক্রমণ ক্ষম নয়, তখন এই ভাইরাসকে বলা হয় হচ্ছে কি নিউক্লিয় ক্যাপসিড। নিউক্লিয় ক্যাপসিড। বোঝা গেছে? একই জিনিস, যদি আমার রোগ করে ভিরিয়ন, যদি করতে না পারে সেটা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। ঠিক আছে।
কিছু সাবভাইরাল সত্তা আছে, যেমন আছে ভিরয়েডস। ভিরয়েডস কি? ভিরয়েডস হচ্ছে শুধু সংক্রামক আরএনএ। অর্থাৎ একটু আগে আমার এটা কি ছিল? কমপ্লিট ভাইরাস ছিল, এখন কিছু নাই, শুধু ভিতরের এই জিনিসটা আছে। এটা যদি আরএনএ, তাহলে এইটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ভিরয়েড। ঠিক আছে, এটা হচ্ছে ভিরয়েড, সংক্রামক আরএনএ। এরা দেখো কিছুই নাই, এগুলা কিছু নাই, শুধু ভিতরের অংশ আছে। তাহলে কি ভাইরাসের চেয়ে অনেক ছোট হবে না? ক্ষুদ্রতম ভাইরাস থেকেও ক্ষুদ্র। ভিরয়েডস হচ্ছে এক সূত্র বৃত্তাকার আরএনএ। ভিরয়েডস কি হয়? ভিরয়েডস হচ্ছে হেপাটাইটিস ডি এবং নারিকেল গাছের ক্যাডাং রোগ তৈরি করে ভিরয়েড। প্রিয়ন, পতে প্রিয়ন, প্রতে সংক্রামক প্রোটিন ফাইব্রিল। মানে এখন কি আছে? শুধু এই বাইরের প্রোটিনটা আছে, আর কিছু নাই। ঠিক আছে, বাইরের ধরো প্রোটিনটা আছে, ভিতরের কোনো ডিএনএ মিএনএ নাই, আরএনএ নাই। তাহলে এইটা যদি আমার এফেক্ট করতে পারে, তাহলে সেটা হচ্ছে কি? প্রিয়ন্স। তাহলে সংক্রামক প্রোটিন ফাইব্রিল হচ্ছে প্রিয়ন্স। কি কি হয় সংক্রামক প্রোটিন ফাইব্রিল? মানুষের কুরু অ্যান্ড ক্রুটসফিল্ড, ভেড়ার ছাগলের স্কার্পি এবং ম্যাটকাও রোগ প্রিয়ন্স দিয়ে হয়। ঠিক আছে, মানুষের কি? কুরু ক্রুটসফিল্ড, ভেড়ার স্কার্পি আর ম্যাটকাও রোগ হয় হচ্ছে প্রিয়ন্স দিয়ে। আরেকটা আছে স্যাটেলাইট, দরকার নাই স্যাটেলাইট পড়ার। স্যাটেলাইট মানে কি? স্যাটেলাইট মানে হচ্ছে যে ধরো স্যাটেলাইট বলতে উপগ্রহ বোঝায়, তাই না? গ্রহের মতো দেখতে, কিন্তু এক্সাক্ট গ্রহের কাজ না, এটা হচ্ছে উপগ্রহ। তাহলে ও সেম, ও হচ্ছে কি করে? ও সাধারণত নিউক্লিক অ্যাসিড গঠিত সত্তা, কিন্তু প্রতিলিপি সৃষ্টির জন্য ভাইরাসের সহায়তা লাগে। এইটা হচ্ছে কি আমার, ও হচ্ছে স্যাটেলাইট ভাইরাস বলে। ঠিক আছে, এই আর কি, দরকার নাই, এটা অত বেশি দরকার নাই। ঠিক আছে, ভিরয়েন, ভিরয়েড, প্রিয়ন নামগুলা বলছে, দরকার নাই আর কি, হ্যাঁ, উদাহরণ না পড়লেও হবে। আচ্ছা, টিএমভি ভাইরাস। টিএমভি ভাইরাস আমরা জানি ও সবচেয়ে বড় ভাইরাস, তাই না? কত? 300 ন্যানোমিটার, 280 থেকে 300 ন্যানোমিটার দৈর্ঘ্য, প্রস্থের 17 গুণ। তাহলে এই যে একটা টিএমভি ভাইরাস, টিএমভি ভাইরাসের কি আবরণ আছে? আবরণ নাই, দেখতে কেমন? দণ্ডাকৃতি ভাইরাস। ঠিক আছে, টিএমভি ভাইরাসের আরএনএ তে প্রায় 6,500 নিউক্লিওটাইড থাকে। ঠিক আছে, এখান থেকে এইটুকু পড়লেই হয়, আর দরকার নাই আসলে। এরপর দেখো ফাজ ভাইরাস। ফাজ ভাইরাসটা দেখতে কেমন? ফাজ ভাইরাস আমরা জানি ব্যাঙাচি আকার দেখতে। ঠিক আছে, তাহলে ফাজ ভাইরাস কি করে? যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তাদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ। দা হেরেলি ফেলিক্স সর্বপ্রথম ফাজ ভাইরাস শনাক্ত করছে। ঠিক আছে, আর বিজ্ঞানী টর্ট ব্যাকটেরিওফাজ তথা টিটু ভাইরাস আবিষ্কার করছে। টিটু ব্যাকটেরিয়া ফাজ, এই ফাজের একটা গঠন বলছে, এটার হচ্ছে দুইটা অংশ, মাথা আর হচ্ছে লেজ। ঠিক আছে, মাথা কেমন? ষড়ভুজ আকৃতি, প্রিজমের নাই, দেখতেই পাচ্ছ মাথাটা কেমন। ভিতরে কি আছে? দ্বিসূত্রক একটা ডিএনএ অণু আছে, দ্বিসূত্রক ডিএনএ অণু আছে। ঠিক আছে, এই ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কয়টা জিন আছে? 150টা জিন আছে মাথার মধ্যে। ঠিক আছে, মাত্র 150টা জিন আছে। লেজ যেটা, এই যে এই পুরাটা কি লেজ? এই লেজের পার্টে দেখো নিচে কি আছে? স্পাইক আছে, বেস প্লেট আছে। ঠিক আছে, স্পাইক, বেস প্লেট হচ্ছে একটা, আর স্পাইক কয়টা আছে? স্পাইক আছে কয়েকটা, আর 6টা স্পর্শক তন্তু আছে। এই প্রশ্নটা পরীক্ষায় একবার আসছিল মনে হয়, যে টিটু ভাইরাসের কয়টা স্পর্শক তন্তু থাকে। এই যে এইগুলা 1 2 3 4 5 6, 6টা স্পর্শক তন্তু এখানে দেখা যায়। আচ্ছা, কোভিড-19 ভাইরাস দেখো, খুবই ইম্পর্টেন্ট। কোভিড-19 ভাইরাস যেটা, এটা হচ্ছে অনেক আগে থেকেই চলে আসতেছে। এই ভাইরাসটা মোট 4টা করোনা ভাইরাস আবিষ্কৃত হয়েছে। তাহলে করোনা ভাইরাস কয়টা? 4টা। এর মধ্যে 3টা ভাইরাস হচ্ছে জুওন্টিক। জুওন্টিক মানে কি? যেগুলো প্রাণীতে অ্যাটাক করে, আর একটা প্রাণীতে অ্যাটাক করে না। তাহলে যে টোটাল ভাইরাস হচ্ছে করোনা ভাইরাস 4টা, কিন্তু জুওন্টিক হচ্ছে, জুওন্টিক করোনা ভাইরাস হচ্ছে 3টা। কি কি? নাম্বার ওয়ান সার্স কভ, 2003 সালে চীনেই পাওয়া গেছিল। সেকেন্ডটা হচ্ছে মার্স কভ, মার্সে মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। ঠিক আছে, আর সার্স কভ মানে কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। মিডিল ইস্টে যেটা পাওয়া গেছে সেটার নাম কি? মার্স কভ। এটা শুধু সৌদি আরবে বাদুর থেকে ছোটায়, উটের মাধ্যমে, বাদুর থেকে উটের মাধ্যমে সংক্রমিত। সার্স কভ টু, এই যে এটা বাদুড় থেকে আসছে, এটা আমরা জানি। এন্ড এটাই হচ্ছে কি আমাদের এখানে আসছে। ঠিক আছে, আমাদের লাস্ট নভেল করোনা ভাইরাস বলতে এই যে নতুন যে ভাইরাস, নভেল করোনা ভাইরাস। এই নভেল করোনা ভাইরাস হচ্ছে কি? নোভেল করোনা ভাইরাস হলো আগে কখনো আবিষ্কৃত হয় নাই, নতুন করোনা ভাইরাস বুঝাইতে করা হচ্ছে। এন্ড যে রোগটা সৃষ্টি হচ্ছে, রোগটার নাম হচ্ছে কোভিড-19। রোগের নাম কোভিড-19 কি দিয়ে হচ্ছে? সার্স কভ টু দিয়ে হচ্ছে। ঠিক আছে,
আগে এটাকে বলা হয়তো 2019 এনকভ নামে পরিচিত ছিল, পরবর্তীতে এটাকে নভেল করোনা ভাইরাস বা কোভিড-19 বলে উল্লেখ করা হয়েছে। কোভিড-19 ভাইরাস এটা দেখতে কেমন? দেখতে বলছে মুকুটের মতো, ক্রাউন লাইক, আসলে গোলাকার, আসলে গোলাকার, কিন্তু তারপরেও যদি গোলাকার অপশন না থাকে, ক্রাউন লাইক থাকে, বা গোলাকারও আছে, ক্রাউন লাইক বা মুকুটের মতো আছে, তাহলে ডেফিনেটলি মুকুটের মতো দাগাবো। ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আরো ডিটেলস আছে, ডিটেলসটা আমরা পড়বো। কবে এটা প্যান্ডেমিক হয়েছে? প্যান্ডেমিক হয়েছে বা বৈশ্বিক মহামারী 11ই মার্চ 2020 তারিখে এটা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক। এন্ডেমিক হচ্ছে জুয়ন্টিক, ডেফিনেটলি সবগুলাই কি প্রাণী দেহে হবে, সংকীর্ণ অঞ্চলে বা জনসংখ্যায় পাওয়া যায়, যেমন মধ্যপ্রাচ্যের মার্সকভ 2। মার্সকভ 2 যেটা, এটা মার্সকভ যেটা, এটা কোথায় হয়েছিল? শুধুমাত্র সৌদি আরবের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এটা সৌদি আরবের বাইরে কোথাও যায় নাই। ঠিক আছে। তাহলে এটা কি খুবই অল্প একটু জায়গা, এই জন্য এটাকে বলা হচ্ছে কি, মানে সৌদি আরবের সব জায়গায় না, সৌদি আরবের একটা স্পেসিফিক জায়গায়, এইটাকে বলা হচ্ছে মার্সকভ, বা এটা কি এন্ডেমিক, অল্প একটু জায়গা। এপিডেমিক মানে বেশ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত, যেমন পশ্চিম আফ্রিকার ইবোলা ভাইরাস। এই ভাইরাসটা মোটামুটি কয়েকটা দেশের মধ্যে ছড়াই গেছিল, হ্যাঁ, বা ওই একটা রিজিয়ন পশ্চিম আফ্রিকার মধ্যে ছড়াই গেছিল, জায়ারে, কঙ্গো, এরকম আরো 2-3টা দেশের মধ্যে ইবোলা ছড়াই পড়ছিল, নাইজেরিয়াও মনে হয় ছিল, আমার মনে নাই। তবে এইটা হচ্ছে কি আমার এন্ডেমিক। আর প্যান্ডেমিক হচ্ছে সারা বিশ্বে ছড়াই গেছে, বিশ্বের অধিকাংশ দেশ বা অঞ্চলে কোভিড-19 যে আমার মহাদেশে ছড়াই গেছে, তখন সেটাকে আমরা বলবো প্যান্ডেমিক। ঠিক আছে। তাহলে এন্ডেমিক, যদিও এখানকার ইয়াগুলা খুব একটা বেশি মানে ঠিক নাই, তারপরেও আর কি, হ্যাঁ, এখানে যেটা বুঝাইছে, এন্ডেমিক দিয়ে বুঝাইছে একটা দেশের মধ্যে আছে, এপিডেমিক বলতে বুঝাইছে একটা কি মহাদেশের মধ্যেই কিছু অংশে আছে। ঠিক আছে। আর প্যান্ডেমিক বলতে বুঝাইছে মহাদেশ ক্রস করে গেছে, তখন সেটাকে বলবো প্যান্ডেমিক। ভাইরাসের বংশবৃদ্ধি হয় 2টা চক্রের মাধ্যমে, একটা লাইসোজেনিক চক্র বা টেম্পারেট দশা, লাইসোজেনিক চক্র বা টেম্পারেট দশা, আরেকটা হয় লাইটিক চক্র বা ভিরুলেন্ট চক্র। ঠিক আছে। তাহলে আমরা লাইটিক চক্র পড়বো। লাইটিক চক্র কি দেখাইছে? লাইটিক চক্র হচ্ছে ইকোলাই নামক ব্যাকটেরিয়ায় টি2 ফাজের আক্রমণে হয় আর কি, হ্যাঁ। দেখো ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো যে প্রথমে কি হয়, টি2 ফাজ এসে ভাইরাসের গায়ে বসে, ভাইরাসের গায়ে বসে ও ওর ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিছে। তাহলে টি2 ফাজ ব্যাকটেরিয়ার গায়ে বসছে, বসে ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিছে। এই ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়াকে ভেঙে ফেলছে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে। ঠিক আছে, ভাইরাল ডিএনএ কি করছে? ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে। খুবই ভালো কথা। তাহলে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ও এখন নিজেই ভাইরাল ডিএনএ হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, ও এখন নিজেই ব্যাকটেরিয়াল ডিএনএ হিসেবে কাজ করতেছে, মানে এতক্ষণ ছিল ভাইরাল ডিএনএ, এখন ব্যাকটেরিয়া ডিএনএ কে মেরে নিজেই হয়ে গেছে সেখানকার মেইন ডিএনএ, এবং সেই ডিএনএ কি করতেছে? রেপ্লিকেশন করতেছে। রেপ্লিকেশন করে করে সংখ্যা বাড়াইছে। ঠিক আছে, রেপ্লিকেশন করে করে সংখ্যা বাড়ায়। ও কি করছে? পার্টস তৈরি করছে, মাথা, লেজ, স্পাইক, এই জিনিসগুলা পার্টস পার্টস তৈরি করছে। এরপর সবগুলা অ্যাটাচড হবে, অ্যাটাচড হয়ে ব্যাকটেরিয়ার ওয়াল ফাটাই ফেলবে, বিদীর্ণ করবে, বিদীর্ণ করে সে বের হয়ে আসবে। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে লাইটিক চক্র। তাহলে দেখো প্রথমে কি হয়েছে, নাম্বার 1 সংযুক্তি, এই যে এখানে অ্যাটাচড হয়েছে। ঠিক আছে। তারপর এর ভিতরের কথা পড়ার দরকার নাই, হ্যাঁ। এরপরে কি পেনিট্রেশন, ডিএনএ অণু প্রবেশ করছে, এই যে ভিতরে কি ডিএনএ অণু প্রবেশ করছে। 3 নাম্বার কি বলছে? প্রতিলিপন। তাহলে কি হয়েছে? এই যে ডিএনএ অণু কি একটা ছিল, অনেকগুলা প্রতিলিপন করে ডিএনএ অণুর কি সংখ্যা বাড়ছে। ঠিক আছে। এরপর বিভিন্ন দেহ অংশ তৈরি হয়েছে, এই যে এখানে অংশ তৈরি হয়েছে, অ্যাসেম্বল হবে, মাথা, লেজ, স্পর্শক তন্তু পৃথক পৃথক ভাবে তৈরি হয়েছে। এবার কি অ্যাসেম্বল, এই যে এখানে তৈরি হয়েছে, এবার কি অ্যাসেম্বল হয়েছে। অ্যাসেম্বল হওয়ার পরে নতুন ভাইরাস মুক্তি বা রিলিজ হয়ে গেছে, শুধু এটুকু জানলেই এনাফ। ঠিক আছে। লাইটিক চক্রটা অনেক ফাস্ট। লাইটিক চক্রের মাধ্যমে মাত্র 30 মিনিটে 300টা নতুন ফাজ তৈরি হইতে পারে। এই মাত্রা একটু জেনে রাখো। লাইটিক চক্রকে কি বলা হয়? লাইটিক চক্রকে বলা হয় লাইটিক ফাজ বা ভিরুলেন্ট ফাজ বলে। টি2 ভাইরাসকে বলে লাইটিক ফাজ বা ভিরুলেন্ট ফাজ বলে, এবং লাইটিক চক্রকে কি বলে? ভিরুলেন্ট চক্র বলে। আচ্ছা, লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্র কি বলছে? লাইসোজেনিক চক্র বলছে যে এখানে ব্যাকটেরিয়া কোষের বিদারণ বা লাইসিস হয় না, পাশাপাশি ভাইরাল ডিএনএ ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে সংযুক্ত হয়। দেখো এও এখানে সেম, এর যে ভাইরাল ডিএনএ ও ডিএনএটা কি ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিছে।
এবার আর বাইরে ব্যাকটেরিয়া ডিএনএ কে নষ্ট করবে না, নষ্ট না করে কি করছে, এই যে দেখো নতুন ডিএনএ তৈরি করছে। ঠিক আছে, কি করছে, দুইজন অ্যাটাচড হয়ে গেছে, ভাইরাসের ডিএনএ, ব্যাকটেরিয়ার ডিএনএ, দুইজন কি হয়েছে, অ্যাটাচড হয়ে নতুন ডিএনএ তৈরি করছে। এই ডিএনএটার নাম হচ্ছে প্রোফাজ। এই ডিএনএটার নাম কি, প্রোফাজ। এই প্রোফাজ এবার কি করবে, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার মতোই আছে, শুধু ভাইরাসের ডিএনএ নিয়ে ঘুরতেছে। এখন ব্যাকটেরিয়া যতই সংখ্যা বাড়াবে, কার ডিএনএ বাড়বে, ব্যাকটেরিয়ার ডিএনএও বাড়বে, ভাইরাসের ডিএনএও বাড়বে। এভাবে ভাইরাস কি করবে, এভাবেই চলতে থাকবে চক্রটা। কিন্তু যখন ভাইরাসের মনে হবে আমার এবার অ্যাটাক করা দরকার, এইখানেই আমার কি লাইসোজেনিক সাইকেল এখানেই শেষ। ঠিক আছে, শুধু এখন কি রিয়াকশন করতে থাকবে। পরবর্তীতে ওর যদি ইচ্ছা হয় তাহলে সে কি করবে, তাহলে এই ডিএনএটা মুক্ত হয়ে যাবে, ভেঙে যাবে, আবার খুলে যাবে, খুলে যে আবার আগের বারের মতো ভাইরাস তৈরি করবে, তৈরি করে লাইসিস করবে, মানে আবার লাইটিক চক্রে যাবে। ঠিক আছে, আর যদি এইটাই কন্টিনিউয়াস চলতে থাকে, এইটা হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্র কি আছে, ওই সেম, পোষক কোষে ডিএনএ এর অনুপ্রবেশ এন্ড ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে ভাইরাসের ডিএনএ এর সংযুক্তি। সংযুক্তি করার জন্য কি করা হয়, ডিএনএ আগে কাটতে হবে। এই যে ভাইরাসের ব্যাকটেরিয়ার ডিএনএ, এই ডিএনএ কি করতে হবে, মাঝখান থেকে কাটতে হবে। কাটবে কে, কাটবে হচ্ছে নিউক্লিয়াস এনজাইম, ডিএনএ কে কেটে ফেলে। এরপর কি করবে, জোড়া লাগাবে। এই যে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে জোড়া লাগলো, জোড়া লাগাইতে কি করে, সংযুক্তিতে ইন্টিগ্রেজ এনজাইম হেল্প করে। ঠিক আছে, নতুন যে ডিএনএ তৈরি হইলো, দুইটা ডিএনএ ছিল তাই না, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, ভাইরাল ডিএনএ, আর একটা কি ব্যাকটেরিয়াল ডিএনএ। নতুন যে ডিএনএ হবে, এই ডিএনএ কে বলে প্রোফাজ। তাহলে ব্যাকটেরিয়া ডিএনএ এর সাথে সংযুক্ত ফাজ ডিএনএ কে বলা হয় কি, প্রোফাজ। ঠিক আছে, বলা হয় প্রোফাজ। আচ্ছা, তাহলে এই আর কি কথাবার্তা, এটা কোথায় হয়, লাইসোজেনিক চক্র কাদের হয় আর এটা কাদের হয়। দেখো, লাইসোজেনিক চক্র হয় ল্যামডা ফাজদের, ল্যামডা ফাজদের হয় হচ্ছে লাইসোজেনিক চক্র। ঠিক আছে, শুধু যে ফাজ ভাইরাসেরই হবে এমন না, লাইসোজেনিক ভাইরাস হারপিস সিমপ্লেক্সও একটা লাইসোজেনিক ভাইরাস। ঠিক আছে, হারপিস সিমপ্লেক্সও কি একটা লাইসোজেনিক ভাইরাস। দুইজনের পার্থক্যটা একটু মনে রাখবা, বিদার্ণ, লাইটিক চক্রে লাইসিস হবে, বিদারিত হবে, এখানে কি বিদারিত হয় না। টি সিরিজ যুক্ত ফাজে এটা হবে, আর এটা হয় ল্যামডা সিরিজ যুক্ত ফাজ। ঠিক আছে, T2 T4 এগুলোতে হয়, আর এখানে হয় ল্যামডা ফাজ গুলোতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে সবার লাস্টেরটা একটু মনে রাখবা, আক্রমণের তীব্রতা, এর তীব্র হচ্ছে ভিরুলেন্ট, আর এরা কি কোষের মৃত্যু ঘটে না, তাই আক্রমণ মৃদু বা বলা হয় কি টেম্পারেট। ঠিক আছে, একটা টেম্পারেট আর একটা কি ভিরুলেন্ট। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাস আমাদের জীবনে কি কাজে লাগতেছে। ঠিক আছে, দেখো, প্রথমত ভাইরাস মানব দেহে অনেক রোগ করে, ভাইরাস উদ্ভিদের দেহে অনেক রোগ করে, এখান থেকে আমরা পড়বো না, একটা ছক আছে, ছক থেকে পড়বো। পোষা প্রাণীতে রোগ করে, এগুলো এখান থেকে না পড়লেও হবে। ঠিক আছে, বহুল আলোচিত এইডস রোগ, এই এইডস রোগের জন্য কি হয়, ভাইরাস হয়। ঠিক আছে, এইডস কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে ফেলে। হ্যাঁ, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে ফেলে, ইমিউনিটি, এতক্ষণ যেটা পড়লাম আর কি। হ্যাঁ, এইডস রোগ সর্বপ্রথম ধরা পড়ছিল 1984 সালের দিকে বা 81 সালের দিকে, এবং বাংলাদেশে 2023 সালে, যদি এটা আর আসবে না স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য মতে, স্বাস্থ্যমন্ত্রী তো এখন আর নাই, তাহলে এইচআইভি রোগীর সংখ্যা হচ্ছে 9,708 জন, প্রায় 10,000-এর কাছাকাছি। হ্যাঁ, রিসেন্ট এটা একটা ইয়া হয়েছে হয়েছে প্রায় হচ্ছে 12,000-এর মতো কি আছে, এইডস রোগী আছে বাংলাদেশে। তাহলে এইডস রোগীগুলা, এন্ড দেখা গেছে বেশিরভাগই হচ্ছে কি সমকামী। ঠিক আছে, বেশিরভাগ এইডস রোগী হচ্ছে সমকামী। যাই হোক, ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাস এক সূত্রক আরএনএ দ্বারা তৈরি। এই আফ্রিকার জায়ারেতে ইবোলা ভাইরাসের আক্রমণ, মহামারী দেখা যায়। ঠিক আছে, এন্ড ইবোলা কোথায় দেখা গেছে, ইবোলা হচ্ছে আফ্রিকার কঙ্গোর ইবোলা নদীর তীরে প্রথম মারা গেছে। এটাকে বলা হচ্ছে ইবোলা। ইবোলা ভাইরাস হলে তোমার কি হয়, কোষের মধ্যে ঢুকে কোষ ফাটায় ফেলে। তোমার বডিতে যে কোষ আছে, দেখবা হঠাৎ করে কোষ বাস্ট করতেছে, বাস্ট করতেছে বলতে কোষ হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোষ নষ্ট হয়ে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হইতে হইতে তুমি একসময় মরে যাচ্ছ। শুধু যে বাইরের কোষ তাই না, বডির ভিতরের কোষও এটা হচ্ছে, অত্যন্ত কষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে। ইবোলা খুবই ডেঞ্জারাস। 2014 সালে এই যে পশ্চিম আফ্রিকা হয়েছে না, পশ্চিম আফ্রিকাতে বললাম, ইয়া এন্ডেমিক, গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দেশগুলোর নাম পড়ার দরকার নাই, এগুলোর মাধ্যমে হয়, স্পর্শের মাধ্যমেই ছড়ায়। তোমার আছে, তোমাকে টাচ করলাম, আমার মধ্যে চলে আসবে। হ্যাঁ, তাহলে এখানে অনেক ভাবে প্রায় 250 লোক, 11,000 লোক মারা গেছিল ইবোলা ভাইরাসের আক্রমণে।
জিকা ভাইরাস খুবই ইম্পর্টেন্ট। জিকা ভাইরাস একটা ফ্ল্যাভি ভাইরাস, এটা ফ্ল্যাভি ভিরিডি গোত্র। গোত্র মানেই নামের শেষে ডি ই ই থাকবে, হ্যাঁ। ফ্ল্যাভি ভিরিডি, ফ্ল্যাভি ভাইরাস বলতে বোঝায় যেসব ভাইরাস হলুদ জ্বর করে। ফ্ল্যাভাস মানে হচ্ছে হলুদ। তাহলে আমার যেসব ভাইরাস জন্ডিস তৈরি করে তাদেরকে বলা হয়, বা লিভারে অ্যাটাক করে তাদেরকে বলা হয় ফ্ল্যাভি ভাইরাস, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, যে আমার ফ্ল্যাভি ভাইরাস হচ্ছে কি, এটা কি আরএনএ, এটাও একটা আরএনএ ভাইরাস। কি দিয়ে ছড়ায়? ছড়ায় হচ্ছে মশার মাধ্যমে। এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস, নাম দুইটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। ভাইরাস ছড়ানোর মশা হচ্ছে এডিস, ভাইরাস ছড়ানোর মশা হচ্ছে এডিস, ঠিক আছে। ভাইরাস ছড়ানোর মশা হচ্ছে এডিস। আর পরজীবী ছড়ানো, ব্যাকটেরিয়া তো আর মশা দিয়ে ছড়ায় না, পরজীবী ছড়ানোর মশা হচ্ছে কি, অ্যানোফিলিস, অ্যানোফিলিস, ঠিক আছে। এটা মনে রাখবে, অ্যানোফিলিস এন্ড কিউলেক্স। হ্যাঁ, এই আর কি। এক সেকেন্ড। আচ্ছা, তাহলে জিকা ভাইরাস কি দিয়ে হয়? এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস দিয়ে হয়। এখানে ওই সেম মশার যা যা রোগ হয় ডেঙ্গুর মতনই। জয়েন্টে দেখো, স্যারের কথা দেখো, জয়েন্টে জয়েন্টে ব্যথা, ঠিক আছে, চক্ষু লাল হওয়া, মাংসপেশিতে ব্যথা, মানে এইগুলা হয় হচ্ছে আমার কি, জিকা ভাইরাস হইলে, ঠিক আছে। তো সাধারণত ব্রাজিলে যখন প্রেগনেন্ট মহিলারা আমার হচ্ছে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তখন দেখা গেছে বাচ্চার মাথা সাইজে ছোট হয়ে গেছে, ঠিক আছে। এই ধরনের সমস্যাকে বলে মাইক্রোসেফালি। তাহলে গর্ভবতী নারী জিকার সংক্রমণ হলে নবজাতক শিশু অপেক্ষাকৃত ছোট আর অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। এই ত্রুটিকে বলে মাইক্রোসেফালি, ঠিক আছে। এই ত্রুটিকে বলে মাইক্রোসেফালি। সেফালো মানে মাথা, মাইক্রো মানে ছোট, ছোট মাথা। আচ্ছা, জিকা ভাইরাস কিছু বলছে, বাংলাদেশেও চট্টগ্রামের মধ্যে জিকা ভাইরাস পাওয়া গেছিল, দরকার নাই এগুলা। নিপা ভাইরাস, হ্যাঁ, নিপা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? নিপা ভাইরাস হচ্ছে প্যারামিক্সো ভিরিডি ভাইরাসের মধ্যে পড়ে। এটাও একটা আরএনএ ভাইরাস, দেখো সবগুলাই আরএনএ ভাইরাস, ঠিক আছে। এইটার হচ্ছে আমার কি, গণ হচ্ছে হেনিপা ভাইরাস, হ্যাঁ। গণ হচ্ছে কি, হেনিপা ভাইরাস, ঠিক আছে। কিসের মাধ্যমে ছড়ায় বাংলাদেশে? বাদুর, বাদুর হচ্ছে এই ভাইরাসটির বাহক। এবং কাঁচা খেজুরের রস, এই যে এখন খেজুরের রসের সিজন, খুব সাবধানে খেতে হবে, হ্যাঁ। জাল না দিয়ে খাওয়া যাবে না। তাহলে বাদুড়ের মাধ্যমে কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাস হয়। আরেকটা আছে সার্স ভাইরাস, দরকার নাই আর কি, সার্স সিভিয়ার অ্যাকিউট, এটা তো পড়লামই। করোনা একটা সার্স ভাইরাস, মার্স পড়লাম। সার্স আর মার্স তো একই কথা, মিডিল ইস্টে হয়েছিল যে সার্স, সেটার নাম মার্স। বার্ড ফ্লু কি দিয়ে হয়? বার্ড ফ্লু হয় হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ দিয়ে, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ। অ্যাভেস মানে পাখি, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার H5N1, শুধু এই নামটা মনে রাখলেই হবে, H5N1, ঠিক আছে, এই নামটা মনে রাখলেই হবে। সোয়াইন ফ্লু কি দিয়ে হয়? সোয়াইন ফ্লু হয় হচ্ছে H5N1 এবং H1N1 টাইপ দিয়ে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অনেকগুলো টাইপ আছে, হ্যাঁ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দুইটা জিনিস দিয়ে তৈরি, হিমাগ্লুটিনিন এন্ড নিউরামিনিডেজ। এই দুইজন বিভিন্ন টাইপের মধ্যে যেটা তৈরি করতেছে সেটা হচ্ছে কি, সোয়াইন ফ্লু ভাইরাস, ঠিক আছে। হেপাটাইটিস বি ভাইরাস, এটা আসলে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে আমাদের কি হয়, ক্যান্সার হয়। দেখো হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে যে ক্যান্সার হয় এটা লিভার ক্যান্সার। প্যাপিলোমা ভাইরাস দিয়ে একটা ক্যান্সার হয়, নাম এনোজেনিটাল ক্যান্সার। আর হার্পিস সিমপ্লেক্স দিয়ে যেটা হয় সেটাকে বলে কাপোসিস সার্কোমা, ক্যাপোসিস সার্কোমা, ঠিক আছে। এছাড়াও চিকনগুনিয়া একটা ভাইরাস হয়েছিল। চিকনগুনিয়া ভাইরাস কি মশা দিয়ে হবে? এডিস মশা দিয়েই হবে, এটাও আরএনএ, সবই আরএনএ, ঠিক আছে। এডিস ইজিপ্টি এন্ড এডিস অ্যালবোপিক্টাস দিয়ে হবে। কোভিড-19, এই যে আবার আসছে কোভিড-19, এটা নোভেল করোনা ভাইরাস, সার্স-CoV-2 এর সংক্রমণে এই ভাইরাসটা হয়ে থাকে, ঠিক আছে। কোভিড-19 এর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে দেখো। এটা হচ্ছে আমার কোভিড-19 এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে, এইসব আমার আসলে জানার দরকার নাই, হ্যাঁ। যে 14 দিন কোয়ারেন্টাইনে রাখতে হয়, কয়দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে? 14 দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে, মেলামেশা করা যাবে না। তারপর কোনটা, ভারতীয় ডেল্টা প্রকরণ 2-3 দিনেই অতি মারাত্মক আকার ধারণ করে। তাহলে ইন্ডিয়ার প্রকরণটার নাম কি ছিল? ডেল্টা প্রকরণ। লক্ষণ তোমরা জানো, বিশেষ কথা দরকার নাই। আইসোলেশনে রাখতে হবে, এটাও আমরা জানি। প্রতিষেধক, প্রতিষেধক হচ্ছে টিকা দিতে হবে, ঠিক আছে। তারপর এই যে স্পর্শ না করা, 3 ফুট ডিস্টেন্স মেনটেন করা, এই কথাগুলো এর মধ্যে আছে, দরকার নাই আসলে, হ্যাঁ।
স্যার আবার খুব ওষুধের নাম লিখতে পছন্দ করে, ওষুধের নামগুলো একটু পড়ো। যে জাপানি ওষুধ অ্যাভিগান, যদিও পরীক্ষায় দিবে না, আমেরিকার রেমডিসিভির, কিউবার ইন্টারফেরন আলফা টুবি এবং ফ্যাভিপিরাভির ব্যবহার করা হয়। এইগুলা হচ্ছে কি আমার এটা। এছাড়াও রাশিয়ার রাশিয়ার হচ্ছে অ্যাভিপাভির এবং চীনের করোনা ভ্যাক। এই নামগুলো একটু মনে রাখো কষ্ট করে, ঠিক আছে? এই নামগুলো একটু মনে রাখো। সংক্রমণ পরীক্ষাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিসের মাধ্যমে সংক্রমণ করা হয়? আরটিপিসিআর পরীক্ষা করা হয়, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ঠিক আছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড কে প্যান্ডেমিক অর্থাৎ বৈশ্বিক মহামারী দিছে 11 মার্চ 2020 সালে। ঠিক আছে? এবং বাংলাদেশে প্রথম শনাক্ত হয়েছে কবে? বাংলাদেশে প্রথম শনাক্ত হয়েছে 8 মার্চ 2020। যদিও সাধারণ জ্ঞানের কোশ্চেন এখান থেকে আসবে না আর কি। হ্যাঁ, হিউম্যান হারপিস ভাইরাস, হিউম্যান হারপিস ভাইরাস, এই যে দেখো একটা ভাইরাস পাইছি এতক্ষণে, ডিএনএ ভাইরাস। হ্যাঁ, রেডিনোগনো। তাহলে এটা অ্যাটলিস্ট মনে রাখবা, ডিএনএ ভাইরাস কি হয়? ক্যাপোসিস সার্কোমা, ক্যান্সার হয়, ত্বক ক্যান্সার। ঠিক আছে, ক্যাপোসিস সার্কোমা হয় এইটা দিয়ে। ভাইরাসের উপকারিতা কি কি? ভাইরাসের উপকারিতার মধ্যে আছে হচ্ছে এই যে প্রতিষেধক টিকা তৈরি করতে, জন্ডিস রোগের টিকা তৈরি করতে, কলেরা, টাইফয়েড, আমাশয়ের রোগা, জেনেটিক প্রকৌশলে। ঠিক আছে, এগুলো আমরা একটু পড়বো, মনে রাখবো। এই যে যুক্তরাষ্ট্রের এনপিভি, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাসকে কীট পতঙ্গ নাশক হিসেবে ইউজ করা হয়েছে। ঠিক আছে? এছাড়াও টিউলিপ ফুলে কি হয়? ভাইরাস আক্রমণ করলে লম্বা সাদা সাদা দাগ পড়ে, এতে দেখতে সুন্দর হয় এন্ড ফুলের দাম বেড়ে যায়। এটাকে বলে ব্রোকেন টিউলিপ। এটাকে বলে ব্রোকেন টিউলিপ। অস্ট্রেলিয়ায় খরগোশ নিধন করতে একটা ভাইরাস ইউজ করা হয়েছে, নাম হচ্ছে মিক্সো ভাইরাস। খুবই ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়ায় খরগোশ এত বেশি বেড়ে গেছিল যে ফসল টসল সব নষ্ট করে ফেলতেছে। হ্যাঁ, তাহলে তখন সেটাতে কি তৈরি করছে? মিক্সো ভাইরাস দিয়ে খরগোশ মেরে ফেলছিল। হ্যাঁ, ভাইরাস নিয়ন্ত্রণ করা হয় কিভাবে? ভ্যাকসিনেশনের মাধ্যমে। আরেকটা কি? অ্যান্টিভাইরাল অ্যান্টিভাইরাল ড্রাগ কি? ইন্টারফেরন অ্যান্টিভাইরাস ড্রাগ, একটু আগেই আমরা পড়ে আসলাম, তাই না? ইন্টারফেরন। উদ্ভিদ এবং প্রাণীদেহের রোগ সৃষ্টিকারী কয়েকটা ভাইরাস, খুবই ইম্পর্টেন্ট এই চার্টগুলা, এইগুলাই পরীক্ষায় আসে। হ্যাঁ, দেখো এটা পারবা। টোবাকো মোজাইক ভাইরাস টোবাকো মোজাইক করে, বিন মোজাইক ভাইরাস শিম গাছে বিন মোজাইক করে, বুশিস্ট্যান্ড ভাইরাস, এটা মনে থাকবে না কার হয়, এটা পড়বা। বুশিস্ট্যান্ড ভাইরাস টমেটোর বুশিস্ট্যান্ড রোগ করে। টুংরু ভাইরাস ধানের টুংরু রোগ করে। তারপর বানচিটপ ভাইরাস কলার বানচিটপ করে। পটেটো মোজাইক ওই গোল আলুর মোজাইক ভাইরাস। তাহলে মনে থাকবে না কোনটা? তিনটা, বুশিস্ট্যান্ড, টমেটোর বুশিস্ট্যান্ড, ধানের টুংরো, আর কলার বাঞ্চি টপ। ঠিক আছে? এরপর প্রাণী দেহের রোগ সৃষ্টিকারীর একটা বিশাল চার্ট আছে, এই চার্টটা আমাদের পড়তে হবে। এই চার্টটা পড়তে হবে। ঠিক আছে? এই চার্টের মধ্যে কি কি আছে দেখো। এইচআইভি পড়তে হবে না। ফ্ল্যাভি ভাইরাস দিয়ে ডেঙ্গু হয়, এটা আমরা একটু পরেই পড়বো। ইনফ্লুয়েঞ্জা এটা পড়ে আসলাম, H5N1 দিয়ে বার্ড ফ্লু হয়। H1N1 দিয়ে সোয়াইন ফ্লু হয়। চিকনগুনিয়া দিয়ে চিকনগুনিয়া পড়া লাগবে না। নিপা ভাইরাস দিয়ে কি হয়? সার্স হয়, সার্স। নিপা ভাইরাস দিয়ে সার্স হয়। ঠিক আছে? র্যাবিস ভাইরাস দিয়ে জলাতঙ্ক হয়, আমরা জানি। তিনটা ভি, ঠিক আছে, তিনটা ভি, ভ্যারিওলা, ভ্যারিসেলা এবং হচ্ছে আরেকটা কই, ভ্যাকসিনিয়া। এই তিনটা ভি হচ্ছে বসন্ত। ঠিক আছে? এই তিনটা ভি হচ্ছে পক্স তৈরি করে। ভ্যারিওলা ভাইরাস তৈরি করে স্মল পক্স। ভ্যারিসেলা ভাইরাস চিকেন পক্স বা জল বসন্ত। দেখো, গুটি বসন্ত হচ্ছে স্মল আর জল বসন্ত হচ্ছে চিকেন। আর ভ্যাকসিনিয়া ভাইরাস হচ্ছে গরু ছাগলের বসন্ত বা বলে গো বসন্ত। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা। অ্যাডেনো ভাইরাস কি করে? অ্যাডেনো ভাইরাস করে ভাইরাল নিউমোনিয়া। কোষের লাইসিস কোনটা করবে? ওই যে কোষ ফেটে যায়, ইবোলা ভাইরাস। ঠিক আছে? সাধারণ সর্দি, রাইনো, রাইনো মানে কি? নাক। রাইনো হয় হচ্ছে সাধারণ সর্দি। ঠিক আছে? পোলিও ভাইরাস করবে পোলিও মাইলাইটিস। ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা করে হারপিস, হারপিস করবে ভিটামিন, সরি, হেপাটাইটিস বি ভাইরাস লিভার ক্যান্সার করবে। ইয়োলো ফিভার ভাইরাস পিথ জ্বর বা ইয়োলো ফিভার করবে। পিথ মানে কি? হলুদ কালার। ঠিক আছে? এইটা মনে থাকবে না। এটা হচ্ছে পলিওমা ভাইরাস। পলিওমা ভাইরাস ইঁদুরের টিউমার করে। হারপিস সিমপ্লেক্সে ক্যাপোসিস সার্কোমা করে, অনেকবার পড়লাম। নোভেল করোনা ভাইরাসে কোভিড-19 করে। প্যাপিলোমা ভাইরাস অ্যানোজেনিটাল ক্যান্সার করে। এটাও আমরা পড়ছি, আবার পড়বো একটু পরে, আবার আছে। ঠিক আছে? তাহলে এই চার্টের কয়েকটা নাম দেখো। ফ্ল্যাভি ভাইরাস, ইবোলা ভাইরাস, ভ্যারিসেলা, নিপা ভাইরাস, তারপর হচ্ছে কি ভ্যারিওলা, ভ্যারিসেলা, তারপর হচ্ছে কি ভ্যাকসিনিয়া। এই তিনটা, হেপাটাইটিস বি, ইয়েলো ফিভার, পলিওমা ভাইরাস। তাহলে এই কয়েকটা নাম একটু কষ্ট করে মনে রাখতে হবে। হ্যাঁ,
ভাইরাসের রোগ, ভাইরাসের একটা ইম্পর্টেন্ট রোগ হচ্ছে কি ভাইরাল হেপাটাইটিস। হ্যাঁ, আমাদের খুবই ইম্পর্টেন্ট ভাইরাল হেপাটাইটিস হয়। এই ভাইরাল হেপাটাইটিস কিন্তু খুব ক্ষতিকর। ঠিক আছে, ভাইরাল হেপাটাইটিস কয় ধরনের আছে? 5 ধরনের হেপাটাইটিস আছে। ঠিক আছে, 5 ধরনের হেপাটাইটিস ভাইরাস দেখা যায়। কি কি? A B C D E। এর মধ্যে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস কোনটা? এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। ঠিক আছে, সরি, হেপাটাইটিস বি ভাইরাস, না হেপাটাইটিস সি। আচ্ছা, হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় তুষের আগুন বা নীরব ঘাতক। ঠিক আছে, তুষের আগুন বা নীরব ঘাতক কাকে বলা হয়? হেপাটাইটিস সি ভাইরাসকে। বাট অধিকাংশ হেপাটাইটিস হয় হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। মানে আমাদের যে রেগুলার হেপাটাইটিস গুলা হয়, এটা কিন্তু হেপাটাইটিস বি সি কোনোটাই না, এগুলা হইলে বাঁচবা না। ঠিক আছে, আমাদের হয় এ ডি। হ্যাঁ, যাই হোক, তাহলে অধিকাংশ হেপাটাইটিস মানে মোস্টলি যে হেপাটাইটিস যেগুলোর জন্য তোমার ক্যান্সার ট্যান্সার হচ্ছে, সেটা হয় হেপাটাইটিস বি এর জন্য। ঠিক আছে, কিন্তু হেপাটাইটিস সি কিন্তু বি এর চেয়েও বেশি মারাত্মক। হেপাটাইটিস সি কম হয়, বাট মারাত্মক কিন্তু বি এর চাইতে বেশি। আমরা পড়বো হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে। হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনের নাম কি ছিল মনে আছে? পড়লাম কিন্তু আমরা, 5টা ভ্যাকসিন একসাথে দেয়। ডিপিটি, তারপর কি হেপাটাইটিস, আরেকটা কি ইনফ্লুয়েঞ্জা, এইচবি ভাইরাস। ঠিক আছে, তাহলে এইচবি ভ্যাকসিন, তাহলে এই 5টা ভ্যাকসিন দেয়। হেপাটাইটিসের ভ্যাকসিনের নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তাহলে দেখো এখানে সবগুলাই হচ্ছে কি আরএনএ ভাইরাস, একটা ডিএনএ ভাইরাস। এটা হচ্ছে হেপা ডিএনএ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। ঠিক আছে, অন্যগুলার নাম পড়বা, এন্টারো ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস, অসম্পূর্ণ ভাইরাস, ক্যালিসি ভাইরাস। এই নামগুলা আমার পড়তে হবে। ঠিক আছে, এন্টারো, হেপা ডিএনএ, ফ্ল্যাভি, অসম্পূর্ণ ভাইরাস। বাকিগুলার সুপ্তকাল না পড়লেও হেপাটাইটিস বি আর সি এর সুপ্তকালটা একটু পড়ো। ঠিক আছে, অন্তত হেপাটাইটিস বিটা মাস্ট পড়ো, 45 থেকে কত, 180 দিন। হুম। হেপাটাইটিস বি নির্ণয় করা হয় কিভাবে? নির্ণয় করা হয় রক্তের এইচবি সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে। মনে আছে, একটু আগেই কিন্তু দেখলাম যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন থেকেই কিন্তু উপ একক মানে সাব ইউনিট ভ্যাকসিন তৈরি করা হয়েছে। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন এই হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এসএজি এখান থেকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এন্ড এটা দিয়েই কি করা হয়? রোগ ডিটেকশন করা হয়। আচ্ছা, নিয়ন্ত্রণ খুব একটা বেশি নিয়ন্ত্রণ নাই। বলছে যে হচ্ছে গ্লুকোজ খাওয়াইতে বিশ্রামে রাখতে হবে, 10 থেকে 12 দিন পূর্ণ বিশ্রামে রাখতে হবে। অরহর পাতা ও ভুঁই আমলার পাতা খাইলে নাকি উপকার পাই, এই ধরনের কথাবার্তা বলে, দরকার নাই। প্রতিরোধ, প্রতিরোধটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ভ্যাকসিনের নাম কি? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। কেন পেন্টাভ্যালেন্ট? কারণ 5টা দেয়। ডোজ কয়টা? হেপাটাইটিস বি এর পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ হচ্ছে 4টা। আর ইপিআই শিডিউল অনুযায়ী পেন্টাভ্যালেন্টের ভ্যাকসিনের ডোজ কিন্তু 3টা ছিল ওখানে। হ্যাঁ, যাই হোক, তাহলে প্রথম 3টা হচ্ছে 1 মাস পর পর, প্রথম 3টা 1 মাস পর পর, আর 4 নাম্বার ডোজটা 1 বছর পর। ঠিক আছে, এই হচ্ছে 4টা ডোজ। আর অনেক সময় যদি ফিল হয় বা যদি এরকম মনে হয় যে আমার বডিতে, মানে তুমি টেস্ট করে দেখবা যে তোমার বডিতে ইমিউন সিস্টেম বা ওই যে ইমিউনোগ্লোবিলিন অ্যান্টিবডি এখনো অ্যাক্টিভ আছে কিনা। যদি না থাকে, তাহলে 5 বছর পর আমরা কি করব? বুস্টার ডোজ নিব। ঠিক আছে, 5 বছর পর বুস্টার ডোজ নিব। ঠিক আছে, এই আর কি আমার কথাবার্তা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, হেপাটাইটিস বি আর সি কি দিয়ে ছড়ায়? 3টা, হেপাটাইটিস এ, বি, সি আর ডি। এই 3জন ছড়ায় হচ্ছে আমার এইচআইভি যেভাবে ছড়ায় এক্সাক্ট সেম ভাবে রক্তের মাধ্যমে। কিন্তু হেপাটাইটিস এ আর ই ভাইরাস ছড়ায় পানিবাহিত। হেপাটাইটিস এ আর ই ভাইরাস হচ্ছে পানিবাহিত। ওই যে রাস্তাঘাটের পানি টানি খাইলে তোমার যখন জন্ডিস হয়, সেটা কোন ভাইরাসের জন্য? হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই ভাইরাসের জন্য হয়। ঠিক আছে, এবার আসি ডেঙ্গু জ্বর, ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারের কাজ কি? ডেঙ্গু ফিভারের কাজ হচ্ছে, দেখো ডেঙ্গু ফিভার কিন্তু আমাদের কি, এটা একটা ফ্ল্যাভি ভাইরাস। ঠিক আছে, বা এটাকে বলে ডেঙ্গু ভাইরাস। এটা ডেফিনেটলি আরএনএ ভাইরাস। পড়ে আসছি কোন মশা? এডিস ইজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস ভাইরাস ক্যারিং মশা দিয়ে এটা হয় আর কি। হ্যাঁ, ডেঙ্গুর জ্বর কতটুকু হয়? ডেঙ্গু জ্বর 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয়। ঠিক আছে, 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয় হচ্ছে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে। ডেঙ্গু জ্বরে কি হয়? মেরুদণ্ডে ব্যথা সহ কোমরে প্রচন্ড ব্যথা হয়, এটাকে বলে হাড় ভাঙা জ্বর। তাহলে নিচের কোনটি হাড় ভাঙা জ্বর? হাড় ভাঙা জ্বর হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বরকে বলা হয় হাড় ভাঙা জ্বর। ঠিক আছে, ডেঙ্গু জ্বর 3 ধরনের: সাধারণ ডেঙ্গু জ্বর, হেমোরেজিক ডেঙ্গু জ্বর এবং ডেঙ্গু শক সিনড্রোম। তাহলে হাড় ভাঙা জ্বর কোনটা? সাধারণ ডেঙ্গু জ্বর। আর হেমোরেজিক ডেঙ্গু জ্বর যেটা, এই জ্বরে কি হয়? এই জ্বরে আমার প্লাটিলেট ভীষণ হ্রাস পায়, অনেক কমে গেছে। তারপর নাক মুখ দাঁতের মাড়িতে রক্তক্ষরণ দেখা দিবে। এইটা আর কি ইম্পর্টেন্ট, রক্তক্ষরণ দেখা দিবে, প্লাটিলেট অনেক কমে যাবে, রেগুলারের চেয়ে বেশি কমে যাবে। এটা হচ্ছে হেমোরেজিক। আর ডেঙ্গু শক সিনড্রোমে
হিমো কনসেন্ট্রেশন হবে। হিমো কনসেন্ট্রেশন মানে যে তোমার প্লাজমা লিকেজ হয়ে যাবে, প্লাজমা লিকেজ হয়ে গেলে তোমার ব্লাড ঘন হয়ে যাবে, এর ফলে ঠিক মতো ফ্লো করতে পারবে না, তুমি খুব ফাস্ট মারা যাবা। ঠিক আছে, এটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এই জন্য ডেঙ্গু হইলে বেশি বেশি ফ্লুইড দেওয়া হয়। ফ্লুইড কোথায় দেয়? স্যালাইন দিয়ে ব্লাডের মধ্যে দেয়, যাতে ব্লাড ফ্লো রেগুলার মেনটেন থাকে। ঠিক আছে, ডেঙ্গু শক সিনড্রোম হইলে হিমো কনসেন্ট্রেশন হবে। ঠিক আছে, তিন তিন রকম জ্বরের মধ্যে মারাত্মক হচ্ছে হেমোরেজিক আর ডেঙ্গু শক, দরকার নাই। সেরোলজি, রোগ নির্ণয় করি কিভাবে? রোগ নির্ণয় করি সেরোলজির মাধ্যমে, প্লাটিলেট পরীক্ষা এবং সেল কালচার, তিন ভাবে করি। সেরোলজির মাধ্যমে NS1 অ্যান্টিজেন খুঁজি, যদি এই NS1 অ্যান্টিজেন পাই তার মানে তোমার বডিতে কি হয়েছে? ডেঙ্গু আছে। পাশাপাশি ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম, একটু আগে পড়ে আসলাম, এই ধরনের অ্যান্টিবডি এখানে থাকতে পারে। ঠিক আছে, প্রতিকার বা চিকিৎসা, প্রতিকার বা চিকিৎসা কি করব? ব্যথা বা জ্বর কমানোর জন্য প্যারাসিটামল দিতে পারবো, কিন্তু অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিলে মারাত্মক পরিণতি। অ্যাসপিরিন দেওয়া যাবে না, কিন্তু কি প্যারাসিটামলই দিতে হবে জ্বর কমানোর জন্য। ঠিক আছে, প্রতিরোধ, ওই যে প্রতিরোধ, মশা মেরে ফেলতে হবে, পানি বেশি দিন জমায় রাখতে পারবে না। ডেঙ্গু মশা বাঁচে কতদিন? এডিস মশা বাঁচে হচ্ছে 21 দিন। 21 দিনের মধ্যে, এই জন্য কি 3 সপ্তাহের মধ্যেই মশা মরে যায়। ঠিক আছে, বাট তোমাকে কি করতে হবে? এই জন্য রেগুলার পানি পরিষ্কার করলে এই মশাগুলা খুব বেশি দিন টিকবে না আর কি। হ্যাঁ, পেঁপের রিং স্পট ভাইরাস বা পাপায়া রিং স্পট ভাইরাস কি দিয়ে হয়? পাপায়া রিং স্পট ভাইরাস সাধারণত হয় হচ্ছে, এটা কি ভাইরাস ঘটিত রোগ। রোগের কারণ হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস। এটার গণ হচ্ছে পটি ভাইরাস, জেনাস পটি ভাইরাস। গোত্র হচ্ছে পটি ভিরিডি, ওই যে নামে শেষে ডিএই। ঠিক আছে, এটা কি RNA ভাইরাস। এর দুইটা প্রকরণ আছে, পিআরএসভি পি, পিআরএসভি ডাব্লিউ। এর মধ্যে পিআরএসভি পি যেটা, এইটা দিয়েই আমার পেঁপের রিং স্পট রোগ হয়। তাহলে পিআরএসভি পি দিয়েই কি হয়? পেঁপের রিং স্পট রোগ হয়। কি দিয়ে এই ভাইরাসটা ছড়ায়? পেঁপে গাছে এই ভাইরাস আসলো কোত্থেকে? আসলো হচ্ছে জাব পোকা ও সাদা মাছি। সোজা কথা, এটাকে বলে অ্যাফিড। ঠিক আছে, অ্যাফিড গুলা কি কি? মেলন অ্যাফিড, পিচ অ্যাফিড। এই অ্যাফিড দিয়ে ছড়ায় হচ্ছে কি আমার সংক্রমণ। পরীক্ষায় আসছিল একবার যে অ্যাফিড দ্বারা কোন রোগ ছড়ায়, এটা হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস। রোগের লক্ষণ, লক্ষণগুলা কি কি? লক্ষণ অনেক কিছু আছে, লক্ষণগুলা মনে রাখার দরকার নাই। মনে রাখবা, প্যাপেইন হ্রাস পায়, পেঁপের মিষ্টতা এবং প্যাপেইন হ্রাস পায়। ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখলেই হবে। আর রিং স্পট, স্পট বা রিং তো দেখা যাবেই, এটাই তো স্বাভাবিক কথা, আর কোনো কিছু দরকার নাই। এটা অ্যাফিড নামক পতঙ্গ নিধনের জন্য পেস্টিসাইড স্প্রে করা হয়। নামগুলা একটু মনে রাখো, মেজারমেন্ট দরকার নাই। রগর, রক্সিয়ন, পারফেক্থিয়ন। ঠিক আছে, রগর, রক্সিয়ন, পারফেক্থিয়ন, এগুলা ইউজ করা হয়। ঠিক আছে, বাংলাদেশের বিজ্ঞানী, খুবই ফেমাস বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম, তিনি কি করছে? জিন প্রযুক্তির মাধ্যমে নতুন জাতের ক্রস প্রোটেকশন করলে রোগমুক্ত ফল উদ্ভাবন করছে। হ্যাঁ, তাহলে তিনি কি করছে? তিনিই হচ্ছে পেপের জিন রহস্য উন্মোচন করছে। পাশাপাশি সে একটা ট্রান্সজেনিক জাত তৈরি করছে। এই ট্রান্সজেনিক জাতের জন্য পেঁপে গাছ লাগালে ওই পেঁপে গাছে আর জীবনেও এই ভাইরাস অ্যাটাক করবে না। ঠিক আছে, এরকম একটা জাত তিনি উদ্ভাবন করছে আর কি। হ্যাঁ, পেঁপের সেই নতুন উদ্ভাবন করা ট্রান্সজেনিক জাত আছে দুইটা। ট্রান্সজেনিক জাতগুলা কি কি? একটার নাম হচ্ছে রেইনবো, আর একটার নাম হচ্ছে সান আপ। খুবই ইম্পর্টেন্ট, রেইনবো আর সান আপ হচ্ছে ট্রান্সজেনিক জাতের নাম। ঠিক আছে, ভাইরাস দিয়ে কোন কোন ক্যান্সার হয়? লিভার ক্যান্সার কে করে? হেপাটাইটিস বি। লিম্ফোমা ক্যান্সার, এটা মনে নাই, এটা পড়ো নাই, এপস্টেন বার ভাইরাস, এটাই একটা এক্সট্রা ইনফরমেশন এখানে। ঠিক আছে, এটা টি সেল লিউকেমিয়া হবে, টি সেল লিউকেমিয়া ভাইরাস, এটাও মনে থাকবে। অ্যানোজেনিটাল ক্যান্সার, প্যাপিলোমা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, কাপোসিস সার্কোমা। ঠিক আছে, এই চারটা আরেকবার পড়ে নিবা। নেক্সট দিন আমরা ব্যাকটেরিয়া থেকে বাকিগুলা পড়বো আর কি, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া এবং জীব প্রযুক্তি। ঠিক আছে, কোশ্চেন দেখি কি কি আসছে। ভাইরাসে কোনটা থাকে? এটা তো সহজ প্রশ্ন, নিউক্লিক অ্যাসিড থাকে। নিচের কোনটা ডিএনএ ভাইরাস? বলো তো। হেপাটাইটিস বি, একমাত্র হেপা ডিএনএ ভাইরাস। ঠিক আছে, কোনটা আরএনএ ভাইরাসের উদাহরণ? উদাহরণ 9, ভ্যারিওলা ভাইরাস। হ্যাঁ, ওই যে কি আছে, টিটুর ভাই টিপু। আচ্ছা, ভ্যানিলা হতে দুইটা ভ্যা 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 সব হচ্ছে কি ডিএনএ ভাইরাস। সংক্রমণ ক্ষমতা বিহীন ভাইরাসকে কি বলে? নিউক্লিয় ক্যাপসিড। মানে ওর সবই আছে, নিউক্লিক অ্যাসিড আছে, ক্যাপসিড আছে, খালি সংক্রমণ করতে পারে না। কোন ভাইরাসটা ঘন ক্ষেত্রাকার? এটা ভ্যাকসিনিয়া। দরকার নাই আর, অনেক আগের ওই পাশে আছে নতুন, এগুলা অনেক আগের কোশ্চেন, দরকার নাই এগুলো। নিচের কোনটি ভাইরাসের উপকারী কাজ? বলতো, নিচের কোনটি ভাইরাসের উপকারী কাজ? খরগোশের প্রজনন বৃদ্ধি করা? জীবনেও না। শুধুমাত্র জড় বৈশিষ্ট্য থাকা? না।
ফুলের পাপড়িতে ছাপ দেওয়া, এই যে ফুলের পাপড়িতে ছাপ দেওয়া, একটু আগে পড়ে আসছি। কই টিউলিপ ফুলে কি করে? ব্রোকেন টিউলিপ তৈরি করে। ভাইরাসের ব্যবহার সম্পর্কে কোনটা সঠিক? মাটির উর্বরতা, দধি তৈরি, খাদ্য সংরক্ষণ এবং জলজ বস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। ঠিক আছে, এটা কোনটা হবে? এটা কি উর্বরতা? মাটির উর্বরতা বৃদ্ধিতেই হয়তো এটা ভূমিকা রাখে আর কি। হ্যাঁ, দেখি এটা, ওটা মনে হয় অন্য বই থেকে কোশ্চেন করছে। কীটপতঙ্গ নাশক উর্বরতা বৃদ্ধি, এটা উর্বরতা বৃদ্ধিই হবে আসলে। হ্যাঁ, মাটির উর্বরতা বৃদ্ধিতে এটা হেল্প করে আর কি। কোন রোগটি ভাইরাস দ্বারা হয় বলতো? পোলিও। পোলিও ভাইরাস, এগুলো তিনটাই ব্যাকটেরিয়া, একটু আগে পড়ে আসলাম। নিচের কোনটি ভাইরাস জনিত জ্বর নয়? টাইফয়েড জ্বর, টাইফয়েড সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দিয়ে হয়। সমগোত্রীয় নয় কোনটা? টাইফয়েড ফিভার, এটা আলাদা। এগুলো অনেক আগের কোশ্চেন। সোয়াইন ফ্লু কি দিয়ে হয়? এই যে H1N1। বার্ড ফ্লু H5N1। ঠিক আছে। টুংরো ভাইরাস, ধানের টুংরো ভাইরাস, এগুলো আর কি, এগুলো আগের কথা। কোনটি ভাইরাসের বিষয়ে সঠিক? ডেঙ্গু ভাইরাসের কোনটা সঠিক? ডিএনএ ভাইরাস ডেফিনেটলি না। রাইনো ভাইরাস না, ফ্ল্যাভি ভাইরাস এটা। ঠিক আছে। ইমিউনোগ্লোবুলিন এম অ্যান্টিবডি পাওয়া যায় এবং শুধুমাত্র এডিস এজিপি, শুধু এডিস এজিপি না, এডিস পিকটাস দিয়েও হয়। তাহলে এটা অ্যান্সার, ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি, দুইটাই আমরা পাইছিলাম। হেপাটাইটিস ভাইরাস দূষিত পানীয় খাদ্য কোনটা? এ আর ই, এই তিনটাই হচ্ছে কি আমার রক্তের মাধ্যমে। তাহলে এটা একটু আগেই বলে আসলাম, তাই না? উদ্ভিদ দেহের রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটা? উদ্ভিদ দেহ, টুংরু, ধানের টুংরু। জিকা ভাইরাস কোন বাহকের মাধ্যমে? এডিস মশা। এডিস মশক না, এডিস মশকি। দেখছো কোশ্চেন, দেখছো? আচ্ছা, ডেঙ্গু কোন কোন ভাইরাস দিয়ে হয়? ডেঙ্গু হয় হচ্ছে আমার ফ্ল্যাভি ভাইরাস। এই আর কি, তাহলে এই হচ্ছে আমার পড়াশোনা। ঠিক আছে, নেক্সট দিন আমরা আগামীকালকে 11টার সময় আহ ভাইরোলজি মানে ব্যাকটেরিওলজি আর হচ্ছে বাকিটা পড়বো আর কি, ম্যালেরিয়া।